স্বাধীনতা একটি সুমিষ্ট ফল। বাংলাদেশে স্বাধীনতা নামের সুমিষ্ট ফলটি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত। যারা এর মর্ম বোঝে তারা এর যত্ন নেওয়াটাও বোঝে, আর যারা এর মর্ম বোঝে না তারা সুযোগ পেলেই খাবলে খেতে ধারালো দাঁত বের করে। এ প্রসঙ্গে পরে আসছে, তার আগে বলে নেই 2011 সালের ডিসেম্বরের এই দিনেই তালাশ শুরু হয়েছিল। তালাশের প্রথম পর্বের বিষয় ছিল ভুয়া মুক্তিযোদ্ধা। 5 বছর পূর্তির এই দিনে এসে আবারও সেই ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়টি নিয়ে তালাশ টিম হাজির আপনাদের সামনে। তালাশের এবারের পর্বের সংখ্যাও 111। তালাশের 111তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, অযোদ্ধা মুক্তিযোদ্ধা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দেশের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন তারা নিশ্চয়ই ব্যক্তিগত লাভের হিসাব নিকাশ করে সেটা করেননি, কিন্তু পরবর্তী 45 বছরের লাভ এবং লোভ শব্দ দুটি প্রবেশ করেছে অনেকেরই মধ্যে। তালাশ টিমের কাছে খবর এসেছে যে টাঙ্গাইলের একটা উপজেলায় নাকি একজন মুক্তিযোদ্ধা 32 বছর ধরে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সমস্যা কিন্তু সেটা নয়, অভিযোগ আছে নিজের কমান্ডার পদ ধরে রাখার জন্য অনেক অমুক্তিযোদ্ধাকেও মুক্তিযোদ্ধা বানিয়েছেন তিনি। শুধু টাঙ্গাইলের একটা উপজেলা নয়, সারা বাংলাদেশ থেকে এমন অসংখ্য অভিযোগ এসেছে তালাশ টিমের কাছে। চলুন টাঙ্গাইলেরই ভুয়াপুর এলাকা থেকে ঘুরে আসা যাক। ভুয়াপুরের লোকের পাড়া গ্রামের মোহাম্মদ বাবর আলী খান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি ভাতা নিচ্ছেন, কিন্তু তালাশ টিমের কাছে থাকা তথ্য বলছে তিনি আসলে মুক্তিযুদ্ধই করেননি। সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার কি বলে সেটা শুনুন। পাটের ব্যবসা করতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়, কাগজপত্র তৈরি করে আইনে সে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়। আসলে সে মুক্তিযোদ্ধাও না এবং যুদ্ধাহত তো বটেই না। এবার বাবর আলীর কথা শুনেই বুঝে নিন তিনি আসলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা। 1971 সালের 25শে মার্চ রাত্রে আক্রমণ হয় ঢাকা রাজারবাগ। আমাদের সাথে যুদ্ধ করেছে মারা গেছে কি করে নাম। এগুলো কথা বললে নিজেকে খারাপ লাগে, এরা হাসির খরা হয়ে যায়। আমরা এমনও দেখেছি যে রেলের নিচে পড়ে পা কাটা গেছে, সে যুদ্ধাহত ভাতা নিচ্ছে। একজন মুক্তিযোদ্ধার জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করার অভিজ্ঞতার কথা শুনলে পরবর্তী প্রজন্মের রক্তে শিহরণ জাগার কথা। অথচ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাবর আলী তার যুদ্ধের কথা মনেই করতে পারছেন না। একজন মানুষ যে নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন, সে কি আর কখনো তা ভুলতে পারবেন? অথচ তালাশ টিমের কাছে তো এমন খবরও এসেছে যে অনেক রাজাকারও নাকি পরবর্তীতে মুক্তিযোদ্ধা বনে গেছেন। 2009 লোক ভাতা উত্তোলন করেন। আমার তো মনে হয় এগুলি যাচাই বাছাই করলে প্রায় অর্ধেকে চলে আসবে, এবং শুধু বগুড়া নয়, গোটা বাংলাদেশে একই অবস্থা। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা আমরা খুব কষ্ট পাই যখন একটা ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের সামনে ভাতা উঠে নিয়ে যায়। বদিউজ্জামান মন্টু একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন সময়ে বিএলএফ এর ডেপুটি কমান্ডার ছিলেন। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার বিষয়ে তালাশ টিমের কাছে অভিযোগ করেন তিনি। নন্দীগ্রামের 56 জনের মধ্যে 26 জন বলে যে আমরা মুক্তিযোদ্ধা, কিন্তু তারা আসলে মুক্তিযোদ্ধা না, তারা আর্মির নাম্বার নিয়ে ব্যবহার করতেছে। সেই আর্মির নাম্বার ধরেও আমরা পাইছি তারা কোনোদিনও আর্মিতে ছিল না, এবং তারা আর্মির কোনো রিটায়ারমেন্ট বা নিয়োগপত্র দেখাইতে পারে না। ওই সময় হয়তো দেখবেন যে ওই মুক্তিযোদ্ধার কোনো আত্মীয় ওই ক্যান্টনমেন্টে ছিল, তখন এই সুযোগটা হয় আত্মীয়তা হিসেবে নিছে, না হলে টাকা পয়সার বিনিময়ে করছে। এই দুটা কারণ হতে পারে।
বর্তমানে নন্দীগ্রামে প্রায় 54 জন ভাতা প্রাপ্তি মুক্তিযোদ্ধা আছে। তদানীন্তন সময়ে আমরা যখন সংসদ করতাম, মুক্তিযোদ্ধার সংখ্যা সেখানে ছিল মাত্র 12 থেকে 13 জন হবে। অর্থাৎ ৭১-এ যুদ্ধ করা মুক্তিযোদ্ধার সংখ্যা গত ৪৫ বছরের সমন্বয় করতে করতে ৪ থেকে ৫ গুণ বেড়ে গেছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর হিসাবও যদি ধরা হয়, তাহলে কি এটা হওয়ার কথা? মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মন্টুর অভিযোগে অভিযুক্ত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন শিক্ষকতা করতেন, এখন অবসরে। বিদ্যালয়ের শিক্ষক তালিকায় তার নাম জনাব আলী মণ্ডল, জাতীয় পরিচয়পত্রেও তিনি জনাব আলী মণ্ডল, কিন্তু মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছেন জয়নাল আবেদিন নামে। আরেকজন শাহজাহান মিয়া, 2 বারের গেজেটে 2 বার মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্ত তিনি। 2 সনদে নামের ভিন্নতা আছে, প্রকৃত নাম শাহজামাল ভুইয়া, কিন্তু ভাতা নেন শাহজাহান মিয়া নামে। অথচ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানার ক্ষেত্রে মৌলিক পার্থক্য থাকলে তাকে ভাতা প্রদান করা যাবে না। জয়নাল আবেদিন ভাতা পায়, মানে এই অনুযায়ী পাওয়ার কথা না, কিন্তু সে কিন্তু পাচ্ছে। জি। তাহলে এই বিষয়ে আপনার পদক্ষেপ কি নেবেন? না, যদি এটা লিখিত কমপ্লেন দেন আমরা থাকা অবস্থায়, তাহলে আমরা বিষয়টা দেখব। এই বাংলাদেশে এখনো এমন অনেক মানুষের খবর জানা যায় যারা স্বাধীনতার জন্য নিজের জীবনকে ঠুনকো করে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু পরবর্তীতে মুক্তিযোদ্ধার সনদ পাননি বা নেয়ার প্রয়োজনও অনুভব করেননি। তালাশ টিমের অনুসন্ধান বলছে, সময় বদলাতে বদলাতে লাভ আর লোভ নিয়ে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাও ক্ষমতার কূটকৌশলে ঢুকে পড়েছেন, আর তাতে প্রকৃত মুক্তিযোদ্ধার হাত দিয়েই অনেক অমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলারই আরেক মুক্তিযোদ্ধা আয়েজউদ্দিন। নাম আয়েজউদ্দিন হলেও মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম নাজিম উদ্দিন। সেনাবাহিনীতে কাজ না করেও নাম উঠেছে সেনা মুক্তিযোদ্ধাদের তালিকায়। কখনো সেনাবাহিনীতে ছিলেন? না, সেনাবাহিনীতে ছিলাম না। আয়েজউদ্দিন কিন্তু নিজেই বলছেন তিনি কখনো সেনাবাহিনীতে ছিলেন না। এবার নিজের কাগজপত্র নিয়ে আসলেন আয়েজউদ্দিন। এত কাগজপত্রের মধ্যে প্রত্যয়নপত্র পাওয়া গেল। আয়েজউদ্দিনের সুর একটু পাল্টে গেল। সেনাবাহিনী প্রশিক্ষণ ক্যাম্পে বলতেছে যে আপনি ছিলেন। সেনাবাহিনী ক্যাম্পে আমি ছিলাম, ট্রেনিং দিয়েছি ওখানে। এক পর্যায়ে তালাশ টিমের কাছে আয়েজউদ্দিন স্বীকার করলেন যে মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্রটি তাকে দিয়েছেন উপজেলা কমান্ডার হাবিবুর। আমার করলে আপনার সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা নেন, এই সার্টিফিকেট আমাকে দিল, আমি নিয়েছিলাম। যিনি দিয়েছেন তিনি কোথায় পেলেন? আপনার এই যে নাজিমউদ্দিন বা আয়েজউদ্দিন, এই ধরনের 23 জন আছে। এটা কে করছে? এটা সাফায়েত জামান করছে। সাফায়েত জামান করছে। কিন্তু প্রত্যয়নপত্রে তো অন্য আরেকজনের স্বাক্ষর। আয়েজউদ্দিনের মতো এই উপজেলায় অনেক মুক্তিযোদ্ধায় সেনা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সেনা গেজেট 2 বার হয়েছে। একটা হচ্ছে যখন দেশ স্বাধীন হওয়ার পর, সেটা হলো প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, কিন্তু পরবর্তীকালে চাকরির সময় মুক্তিযুদ্ধ বলে চাকরি নেওয়ার পরে ওরা আরেকটা গেজেট করেছে। সেই গেজেটটা আমি মনে করি প্রায় সবই মুক্তিযোদ্ধা ছিলেন না, মুখ দিয়ে বলে তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, সেনাবাহিনী অ্যাকসেপ্ট করে নিয়েছে। কাজে সেনাবাহিনীর ওই গেজেট বিতর্কিত। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বছরের পর বছর ধরে বিতর্ক চলছে, অথচ ভাতা নিয়ে কোনো বিতর্ক নেই। তালিকায় যাদেরকে নিয়ে বিতর্ক তারাও ভাতা পেয়ে যাচ্ছেন, কিন্তু যে তালিকা নিয়ে বিতর্ক সেই তালিকায় স্বাধীনতা বিরোধীরাও নাকি মুক্তিযোদ্ধা হিসেবে অনেকে অন্তর্ভুক্ত হয়েছে, এমন খবরও তো জানা যায়। নন্দীগ্রাম উপজেলার দাসগ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল, মুক্তিযুদ্ধের সময় নাকি তিনি এর বিরোধিতা করেছেন, কিন্তু এখন তিনি এই উপজেলার ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। সে তো সেই সময়কার রাজাকার ছিল, তারপরে ইদানিং যখন এই আর্মির ভেতরে নাম টাম আসলো, তারপরে ভাতা টাতা খাচ্ছে, তখন দেখলাম যে এই সেই ইসমাইল। মুক্তিযোদ্ধা ইসমাইলের খোঁজে তালাশ টিম। তার সাথে দেখা হলো দাসগ্রাম বাজারে। তার মুক্তিযুদ্ধের কিছু অভিজ্ঞতার কথা জানতে চায় তালাশ টিমের পরবর্তী প্রজন্মের সদস্যরা। আপনার সাথে কে কে ছিল? আমার সাথে ওই ইয়ের লোক ছিল, গাইবান্ধার বাসের নাম
আর এই ধরনের অনেকে ছিল যার নামগুলো এখন আর স্মরণ করা সম্ভব হয় না, বুঝলেন। আবারও সেই আগের প্রশ্ন, মৃত্যুকে বরণ করে নেয়ার প্রতিজ্ঞা করে যে যুদ্ধ আপনি করেছেন তার স্মৃতি ভুলে যান কিভাবে? কেউ কি ভোলে? চৌষট্টিটা জেলায় যদি দিনে একটা করে মারা যায়, সারা জেলায় যদি দিনে একটা করে মারা যায়, তাহলে ৪৫ বছরে 2 লক্ষ সামথিং মারা যায়। তো এই 2 লক্ষ সামথিং মারা গেল, তারপরও যাচাই বাছাই হওয়ার পর বাড়ে কেমনে? এমপি সাহেবদেরকে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে, তারা কোন সেক্টরে যুদ্ধ করেছে? আসলে যখন মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন শুরু হলো, যখন মুক্তিযোদ্ধাদের সন্তান থেকে শুরু করে নাতি নাতনি পর্যন্ত চাকরির কোটা তৈরি হলো, যখন তাদের মাসিক ভাতা দেয়া শুরু হলো, তখনই নতুন নতুন মুক্তিযোদ্ধার উত্থান হলো। যারা এসবের যাচাই বাছাই কমিটিতে কাজ করে তাদের অনেকেরই মুক্তিযোদ্ধা হবার শখ হলো। সরকারি আমলা থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই মুক্তিযোদ্ধা হবার গৌরবে গর্বিত হতে চাইলো। অনুসন্ধান করতে করতে দেখা যাচ্ছে এই এলাকার সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা বা সাধারণ মানের কিছু কর্মচারী আর্থিক উন্নতির দিক দিয়ে অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। সালে ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ে অনুসন্ধানের যাত্রা শুরু করার পর গত 5 বছরে সারা বাংলাদেশ থেকে শত শত অভিযোগ এসেছে এ বিষয়ে। সব ঘটনা নিয়ে কাজ করলে তালাশ টিমের বছরের পর বছর লেগে যাবে। শুধু এবার উদাহরণ হিসেবে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলাকে বেছে নেওয়া হয়েছে, যেখানে বিরতির আগে গিয়ে স্থানীয় এমপিকে নিয়েই প্রশ্ন উঠেছে। চলুন আবারও ঘটনায় ফিরে যাওয়া যাক। হাবিবুর রহমান নন্দীগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 2 জায়গায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত, একটা নন্দীগ্রাম, অন্যটা সিরাজগঞ্জ জেলার গাজীপুর। 2টি লাল মুক্তি বার্তা নম্বর, 2টি সনদ ও 2টি গেজেটে তার নাম আছে। নন্দীগ্রামের মুক্তিযোদ্ধাদের ডাটাবেজে তার 1 ছেলে 1 মেয়ে, আর সিরাজগঞ্জের ডাটাবেজে 1 ছেলে 2 মেয়ে। তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে হাবিবুর রহমানের 1 ছেলে মিলন আর 1 মেয়ে পারভীন। বেলি খানম নামে যে মেয়ের নাম তালিকাভুক্ত করা হয়েছে সে নামে তার কোনো সন্তান নেই। মুক্তিযোদ্ধার ভুয়া সন্তান বানিয়ে সুবিধা দিতে এটা করা হয়েছে। অভিযোগ আছে এর বিনিময়ে বেলি খানমের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছেন হাবিবুর। হাবিবুরের কাছ থেকেই বিষয়গুলো সম্পর্কে জানতে চায় তালাশ টিম। প্রসঙ্গ জেনে উত্তেজিত হাবিবুর। উত্তেজনা খানিকটা প্রশমনের পর আমি কিন্তু প্রথমে বুঝতে না পারি আমি নন্দীগ্রাম থাকবো বিদায় নন্দীগ্রামের কাগজ, যখন আমি এটা নিয়ে পরামর্শ নিলাম তখন আমি সম্পূর্ণ বাতিল করে দিয়েছি। আপনি তাহলে এখন কোথাকার মুক্তিযোদ্ধা আমরা বলতে পারবো? আমি কাজীপুরের। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুক্তিযোদ্ধা তাহলে কিভাবে বগুড়ার নন্দীগ্রামে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেয়? এক গোয়েন্দা প্রতিবেদনে মোহাম্মদ হাবিবুর রহমানের 2 জায়গাতেই মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ সুবিধা ভোগ করার সত্যতা পাওয়া গেছে। সে প্রতিবেদনে আরো বলা হয়েছে যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে তিনি প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন, যা সকল মুক্তিযোদ্ধার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। টিয়ানো আবার এখান থেকে রিপোর্ট যখন দিছে যে না সে এখানে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে না, তখন ওটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এই তদন্ত তখন কি ভুল প্রমাণিত হয়েছে? ভুল প্রমাণিত হয়েছে। যে কাগজের বলে হাবিবুর রহমান গোয়েন্দা প্রতিবেদনকে মিথ্যা বলছেন, সেই কাগজে উল্লেখ আছে যে হাবিবুর রহমান নন্দীগ্রাম থেকে মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ভাতা গ্রহণ করেন না। কিন্তু মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা কি শুধুমাত্র ভাতা? ভাতা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে কিনা? হতে পারে, যিনি আগে নিয়োগ ছিলেন তিনি করেছেন। যে উপজেলা সমাজসেবা অফিসার
হাবিবুর রহমানের পক্ষে রিপোর্ট দিয়েছেন তিনি অন্য উপজেলায় বদলি হয়েছেন। তার কাছেই শুনুন আসল কাহিনী। এই লোকগুলোকে সে নিজেই বানাইছে। কে বানাইছে? হাবিবুর রহমান। আচ্ছা, এই জন্য মানে প্রকৃত মুক্তিযোদ্ধারা তার সাথে পেরে উঠতেছে। ভাতা দেওয়ার সময় মুক্তিযোদ্ধাদেরকে জিম্মি করে বইগুলো সব নিয়ে নিতে, টাকা উত্তোলন করে দেওয়ার সময় 1-2 হাজার টাকা নিতে। একজনের অপকর্মে আরো 100 জনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, সম্মানের জায়গা নষ্ট হয়, অশ্রদ্ধা তৈরি হয়। শুধু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য নয়, কখনো কখনো অন্য হিসাব নিকাশও বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের লাভ আর লোভের ফাঁদে আটকে ফেলে। মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মন্টুর দেয়া অভিযোগকে কেন্দ্র করে অনুসন্ধান শুরু করার পর এত দূর এসেছে তালাশ টিম। এবার সেই বদিউজ্জামান মন্টুর স্বাক্ষরিত কিছু কাগজ এলো তালাশ টিমের কাছে। সেখানে দেখা যাচ্ছে তিনি যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ 1 বছর আগে তিনি নিজেই প্রত্যাহার করে নিয়েছেন। সেখানে বলেছেন কতিপয় মুক্তিযোদ্ধার আচরণে ক্ষুব্ধ হয়ে এই অভিযোগ করেন তিনি। পরবর্তীতে বগুড়া 4 আসনের সংসদ সদস্য AKM রেজাউল করিম তানসেনের নেতৃত্বে একটা সমঝোতা হয় এবং তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নেন। যে পরিস্থিতিতে হতে হয় মানুষ একজন করে, সেই পরিস্থিতিতে নিয়ে আসছে আমাদের। কিরকম কিরকম? যেমন এসব কি মুক্তিযোদ্ধা না? না, ওই যে মানে সাংগঠনিক হিসেবে সহযোদ্ধা বলা চলে। সে ওখানে দিয়েছিল আমাদেরকে, ওই গ্রামে আরো 10 বাড়ি থাকতে হয়েছে, তো সেও স্থান দিয়েছে এবং আমাদেরকে খাওয়া দাওয়া এগুলো হাবিজাবি। অনুসন্ধান ভিন্ন দিকে মোড় নিচ্ছে। স্থানীয় সংসদ সদস্য নিজেই মুক্তিযোদ্ধা হতে চান। তিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেন, এমনকি মুক্তিযোদ্ধাদের ব্যানারেও তার নামের আগে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকে। যিনি নিজে একজন মুক্তিযোদ্ধার দাবিদার, তিনি আবার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির প্রধান। সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম তানসেনের মুক্তিযোদ্ধার প্রমাণ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত যে সনদ আছে সেটি ভুয়া। গত 20 অক্টোবর 2016 তারিখের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে সেটা জানানো হয়। তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য একটা চিঠি এসেছে ডিসি অফিসে। তালাশ টিম সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের সাথে এ বিষয়ে কয়েকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি অপারগতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আংশিক তথ্য পেয়ে অনুসন্ধানে নেমে তালাশ টিম কিছুটা বিব্রত, কিন্তু সন্তুষ্ট এই কারণে যে অনুসন্ধানে না নামলে তো মুক্তিযুদ্ধ নামক গৌরবের ইতিহাস নিয়ে এমন কামড়াকামড়ির ঘটনাগুলো উঠে আসতো না। মুক্তিযোদ্ধা হওয়ার গৌরব এখন যেন অনেকের কাছে লাভের হিসাব নিকাশে বন্দী। কিন্তু 71 সালে দেশকে স্বাধীন করার জন্য এত ব্যক্তিগত হিসাব নিকাশ করে কি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা? শ্রী করুণাকান্তি প্রামাণিক নন্দীগ্রাম উপজেলার হাটকরই গ্রামে বাড়ি তার। কাজ করেন এই সমিলে। জমি জমা যা ছিল তা বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনা আর বিয়েতে খরচ করেছেন। এখনো নিজের উপার্জনে সংসার চলে। স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিম দিনাজপুরের গঙ্গারামপুর শিববাড়ি মুক্তিবাহিনী ক্যাম্পের একজন যোদ্ধা ছিলেন। ট্রেনিং এ যা শিখেছেন বললেন তালাশ টিমের কাছে। প্র্যাকটিক্যালি আমাদের চালটা যে আছে, চাল হলো 8 প্রকার: স্ট্যান্ডিং চাল, ভূত চাল, মানকি চাল, দিল্লি চাল, তারপর সিটা চাল, রোলিং চাল, আন্দাগা চাল। লড়াই করে দেশ স্বাধীন করেও করুণাকান্তি মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকু পাননি। এখানকার সবাই বলবে থেকে বাড়াবাড়ি খেটে আমার গেল, খেটে গেল। আর বাংলাদেশ অতপ্রতভাবে জড়িত। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা মিলেমিশে একাকার। প্রজন্মের পর প্রজন্ম শত শত বছর ধরে স্বাধীনতা নামের সুমিষ্ট ফলটির স্বাদ ভোগ করতে পারবে। স্যালুট জানাই সেই বীর মুক্তিযোদ্ধাদের
যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আমরা বাংলায় কথা বলতে পারি। আসুন আমরা এর মর্যাদা রক্ষা করি। আসুন সামান্য লাভের জন্য মুক্তিযোদ্ধাদের অবদানকে কলঙ্কিত না করি। ষষ্ঠ বছরে পা দিল তালাশ। আসুন আমরা সবাই মিলে সমাজের অসঙ্গতি আর অপরাধের ঘটনাগুলো তুলে ধরি। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।